প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আমরা পরিমাণগত রসায়নের আমাদের লেকচার নাম্বার 24। আলোচনা যে বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি তা হচ্ছে দ্রবণের প্রকৃতি সম্পর্কিত আমাদের দ্বিতীয় টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা এখন শেষ করব। তো আমাদের যে উদাহরণটি আছে সেটি হচ্ছে উদাহরণ নাম্বার 6। এখানে তিনটা পাত্রে আমাদের দ্রবণ দেওয়া আছে। এ পাত্রে দ্রবণ হচ্ছে সালফিউরিক অ্যাসিড, বি পাত্রে দ্রবণ হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনেট এবং সি পাত্রে দ্রবণ হচ্ছে আমাদের একটা কি বলতো সোডিয়াম হাইড্রোক্সাইড। আমাকে প্রশ্ন বলছে এ পাত্রে দ্রবণে বি এবং সি পাত্রে দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কেমন হবে। তো মিশ্রণের প্রকৃতি বলতে আমরা বুঝি যে আমাদের দ্রবণের প্রকৃতি হয় অম্লীয়, না হলে ক্ষারীয়, না হলে হচ্ছে আমাদের নিরপেক্ষ হবে। এখন কোনটা হবে সেটা আমরা জানি, বিক্রিয়ার শেষে যে অবশিষ্ট থাকবে দ্রবণের প্রকৃতি হচ্ছে আমাদের তাপ। তবে আমাদের আগের যে উদাহরণগুলো আমরা করছিলাম নরমালি হচ্ছে আমাদেরকে দুইটা পাত্র দেওয়া থাকে, কিন্তু এখন পাত্র দেওয়া হচ্ছে আমাদের তিনটা। তো তিনটা পাত্র দেওয়া থাকলে কিভাবে অঙ্কটা করতে হয় সেটা কিন্তু আমরা বলছিলাম আমাদের আগের ক্লাসে যে সর্বশেষ উদাহরণটা আমরা করছিলাম সেখানে। তো আমরা আবার একটু মনে করে দিই, তিনটা পাত্র যদি আমাকে দেওয়া হয়, আমার কাজ হচ্ছে প্রথম দুটা পাত্রকে মিশ্রিত করার পর যে অবশিষ্ট থাকবে সে অবশিষ্ট পরিমাণ নিয়ে আমরা 3 নাম্বার পাত্রে যে দ্রবণটা আছে তার সাথে যুক্ত করে আমরা শেষ পর্যন্ত দেখব কে অবশিষ্ট থাকে। তাহলে আমরা তিনটা পাত্রকে প্রথমে একসাথে যুক্ত না করে প্রথমে দুটা পাত্রকে আমরা যুক্ত করে দেখব কে অবশিষ্ট থাকে। তবে এখানে আমাদেরকে টেক্সট হচ্ছে বা মনে রাখতে হবে যে 3 নাম্বার যে পাত্রটা আমাদের আছে এই 3 নাম্বার পাত্র যদি একটা ক্ষার হয় তাহলে প্রথম দুটা পাত্রের মিশ্রণ অবশ্যই অম্লীয় হতে হবে, না হলে পরবর্তী 3 নাম্বার পাত্রের সাথে তার প্রশমন বিক্রিয়া হবে না। একইভাবে 3 নাম্বার পাত্রের দ্রবণ যদি একটা অ্যাসিড হয় তাহলে এই প্রথম দুটা পাত্রের দ্রবণ আমাদের ক্ষারীয় হইতে হবে, না হলে তার সাথে পরবর্তীতে আর প্রশমন বিক্রিয়া হবে না। তাহলে মাথায় কি রাখবো যে 3 নাম্বার পাত্রটা যদি একটা ক্ষার হয় তাহলে প্রথম দুটা পাত্রের মিশ্রণ আমাদের অম্লীয় হতে হবে। 3 নাম্বার পাত্রের দ্রবণ যদি একটা অ্যাসিড হয় তাহলে প্রথম দুটা পাত্রের দ্রবণ আমাদের অম্লীয় হতে হবে। আমাদের এখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের এ এবং বি পাত্রের দ্রবণ আমাদের অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে সেটা আমরা বুঝবো যে তুল্য দ্রবণটা বের করার পর। আচ্ছা, এখন আমরা স্বাভাবিকভাবে কি করি, আমরা স্বাভাবিকভাবে হচ্ছে আগে এ এবং বি পাত্র মিশ্রিত করি, করার পর আমাদের হচ্ছে কি বলতো তারপর সি পাত্রের সাথে আমরা যুক্ত করব। তবে তোমরা এখানে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটু ড্রাফট করে নিবা যে আমাদের আগে এ এবং বি পাত্র যদি আমরা মিশ্রিত করি আমাদের মূল উদ্দেশ্য কি ছিল, যেহেতু 3 নাম্বার পাত্রটা একটা ক্ষার তাহলে এই দুজনের মিশ্রণ অবশ্যই একটা কি হতে বলতো অম্লীয় হইতে হবে। এখন অঙ্ক করা ছাড়া আমরা কিভাবে প্রথমে বুঝে নিব যে আসলে এ এবং বি পাত্রের মিশ্রণটা একটা অম্লীয়। সেটার জন্য হচ্ছে তোমরা গ্রাফে দুজনের একটা তুল্য দ্রবণ বের করবা। তুল্য দ্রবণ বের করার পর আমরা জানি যার তুল্য দ্রবণের পরিমাণটা বেশি আসবে দিন শেষে সে কিন্তু অবশিষ্ট আসবে। তার মানে আমি এ এবং বি পাত্রের দ্রবণকে তুল্য দ্রবণ বের করে আমরা দেখি আমাদের অ্যাসিডের তুল্য দ্রবণের পরিমাণটা বেশি আসে কিনা। যদি আসে তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই। যদি কোনো কারণে ক্ষারের তুল্য দ্রবণটা, এখানে যে সোডিয়াম কার্বনেট আছে এটা কিন্তু জলীয় দ্রবণ হচ্ছে ক্ষারীয়, যদিও দেখে মনে হবে এই সোডিয়াম কার্বনেট হচ্ছে একটা লবণ এবং যার পরিচয় হচ্ছে কি বলতো ধাতব কার্বনেট। আমরা জানি ধাতব কার্বনেট গুলো হচ্ছে তার জলীয় দ্রবণ হচ্ছে ক্ষারীয়। যদি তুল্য দ্রবণ ক্ষারের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে সে তো 3 নাম্বার পাত্রের সাথে বিক্রিয়া করবে না, কারণ 3 নাম্বার পাত্র আমাদের আছে কি বলতো একটা ক্ষার। তাহলে যদি আমাদের ক্ষারের পরিমাণটা কোনো কারণে বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমি এ আর বি কে আগে একসাথে যুক্ত না করে এ আর সি কে আমরা আগে যুক্ত করব। আবার লক্ষ্য করো, এ এবং বি এর তুল্য দ্রবণ বের করার পর আমরা যদি দেখি আমাদের এসিড এর তুল্য দ্রবণের পরিমাণটা বেশি আছে তাহলে তো সমস্যা নাই, প্রথমে এ আর বি নিয়ে আমরা কাজ করব। যে কোনো কারণে বি পাত্রের বা ক্ষারের তুল্য দ্রবণটা বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এ এবং বি কে না নিয়ে এ এবং সি কে নিয়ে আমরা হচ্ছে কাজ করব। তো আমরা একটু রাফটা করে দেখি এই পাত্রের ক্ষেত্রে আমরা একটা শর্টকাটের তুল্য দ্রবণটা বের করি, আয়তন গুণ কি মাত্রা ঘনমাত্রা। তাহলে এই কাজটা করলে আমরা বুঝতে পারবো যে সালফিউরিক অ্যাসিডের তুল্য দ্রবণের পরিমাণটা আমাদের কত আসতে পারে। সেটা হচ্ছে দেখো তো 50 ইন্টু হচ্ছে 0.21, 10.5 মিলিলিটার 1 মোলার তার তুল্য দ্রবণটা আসবে। আর বি পাত্রে যদি আমরা একটু লক্ষ্য করি তার হচ্ছে দেখো তো আয়তন থাকলেও ঘনমাত্রা নেই, বরং একটা ভর দেওয়া আছে। এই ভর থেকে কিন্তু আমরা ঘনমাত্রা বের করতে পারি
এস ইকুয়াল টু ডব্লিউ ইন্টু হচ্ছে 1000 বাই হচ্ছে আমাদের এমভি। ভর দেওয়া থাকলে ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে ডব্লিউ ইন্টু 1000 বাই হচ্ছে এমভি। তো আমরা রাফ করি, এখানে ভর হচ্ছে কত 1.2 1.5 ইন্টু 1000, আর সোডিয়াম কার্বনেট যিনি আছেন তার আণবিক ভর বের হচ্ছে আমাদের 106 গ্রাম। 106 গ্রাম। তাহলে এম এর মান হচ্ছে 106, আর বি এর মান প্রশ্নে আছে আমাদের 20 ml। আমরা এখানে লক্ষ্য করব তার ভরের মানটা ঘনমাত্রার মানটা কতটুকু আসে। তাহলে আমাদের হচ্ছে 1.5 ইন্টু হচ্ছে 1000 ভাগ হচ্ছে আমাদের 106 ইন্টু হচ্ছে 20, তাহলে তার ঘনমাত্রা বের হবে 0.70 মোলার। এখন তুল্য দ্রব্য যদি বের করি তাহলে হবে কত 20 ইন্টু হচ্ছে 0.70, অর্থাৎ আয়তন গুণ ঘনমাত্রা, মিলিলিটার 1 মোলার। মিলিলিটার কত মোলার 1 মোলার। তাহলে এটা হচ্ছে আমাদের 20 ইন্টু 0.70, আমাদের তার তুল্য দ্রবণ বের হবে 14 ml 1 মোলার। খেয়াল করো, আমরা যেটা বলছিলাম যে আমরা রাফ করে দেখবো কার তুল্য দ্রবণের পরিমাণটা বেশি বা কম। এসিডের তুল্য দ্রবণটা আমরা পাচ্ছি 10.5, কিন্তু খারাপটা পাচ্ছি কত 14 ml। তার মানে এ এবং বি পাত্রকে মিশ্রিত করলে দিন শেষে আমরা দ্রবণের প্রকৃতি পাবো হচ্ছে ক্ষারীয়। যদি এ এবং বি পাত্রের দ্রবণটা ক্ষারীয় হয়ে যায় তাহলে তো সেই সি পাত্রের সাথে বিক্রিয়া করবে না, কারণ সি পাত্র আমাদের একটা কি আছে বলতো ক্ষার আছে, সেখানে প্রশমন বিক্রিয়াটা হবে না। এই জন্য আমরা এ এবং বি পাত্রকে মিশ্রিত না করে এখন এ এবং সি কে আগে মিশ্রিত করব। করার পর সেখানে যে অবশিষ্ট থাকবে তার সাথে বি পাত্রের দ্রবণের বিক্রিয়া হবে। তাহলে তোমরা এই তিনটা পাত্র দেওয়া থাকলে আগে প্রথম দুটা পাত্রের তুল্য দ্রবণ বের করে আগে ডিসিশন নিবা যে আমরা কি এ এবং বি কে যুক্ত করতে পারবো। যদি না পারে তাহলে আমরা যুক্ত করবো কাকে, এ এবং সি কে। তাহলে আমরা এবার যেহেতু আমাদের বি পাত্রের তুল্য দ্রবণের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, মানে ক্ষারের তুল্য দ্রবণের পরিমাণটা বেশি, তাহলে এ এবং বি পাত্রের দ্রবণকে মিশ্রিত করলে দ্রবণ আমাদের ক্ষারীয় হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা আগে এ এবং সি কে যুক্ত করব। তাহলে আমরা কাজ শুরু করি। প্রথম হচ্ছে এ পাত্রের তুল্য দ্রবণ এবং হচ্ছে সি পাত্রের তুল্য দ্রবণটা আমরা বের করব। তাহলে এই পাত্রের ক্ষেত্রে আমাদের হচ্ছে আয়তন হচ্ছে কত 50 মিলিলিটার, 0.21 মোলার। দ্রবণ হচ্ছে সালফারিক অ্যাসিড, তাহলে হচ্ছে আয়তন গুণ হচ্ছে ঘনমাত্রা, একক হবে মিলিলিটার, 1 মোলার সালফারিক অ্যাসিড। তাহলে এখানে মানটা আসবে আমাদের 10.5 মিলিলিটার 1 মোলার সালফারিক অ্যাসিড। ঠিক আছে, এরপর চলে আসবে আমাদের বি পাত্রের জন্য। বি না, আমরা সি পাত্র নিতে হবে। সি পাত্রের ক্ষেত্রে সি পাত্রে কি আছে বলতো সোডিয়াম হাইড্রোক্সাইড, যার আয়তন থাকলেও ঘনমাত্রাটা নাই, শতকরা পরিমাণ দেওয়া আছে। তাহলে শতকরা পরিমাণ দেওয়া থাকলেও কিন্তু আমরা ঘনমাত্রা বের করতে পারি। আমরা জানি x% দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 10x/m। তাহলে এখানে কত পার্সেন্ট আছে আমাদের 0.4%। তাহলে 0.4% সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি আমরা ঘনমাত্রা বের করতে যাই তখন তার মানটা হবে 10x/m। 10 ইন্টু এক্স, এক্স এর মান হচ্ছে 0.4, এম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর, এম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের আমাদের আণবিক ভর, সেটা আমরা জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত 40। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে আমাদের 40। তাহলে হচ্ছে যে সূত্রটা ছিল 10x/m, এক্স এর মানটা আমরা পড়েছি, এম এর মান হচ্ছে কত বলতো আমাদের 40। তাহলে তার এখানে ঘনমাত্রা পাবো 10 ইন্টু 0.4 ভাগ হচ্ছে 40, তার মানে হচ্ছে তার ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা আমরা পেয়ে গেছি। এবার তার তুল্য দ্রবণটা আমরা বের করব। তাহলে এটা হচ্ছে কত 10 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা সমান আসবে আমাদের 10 ইন্টু 0.1 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে রেজাল্টটা কত আসে 10 ইন্টু 0.1, 1 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো আমরা যে বলছিলাম যে এসিডের কিন্তু তুল্য দ্রবণ কত বেড়েছে 10.5, আর ক্ষারের তুল্য দ্রবণ কত বেড়েছে 1 ml।
যেহেতু অ্যাসিডের তুল্য দ্রবণটা বেশি আছে, তাহলে এই দুজনের মিশ্রিত করলে অ্যাসিড অবশিষ্ট থাকবে। আর অ্যাসিড অবশিষ্ট থাকলে আমরা এবার তাকে বি পাত্রের সাথে কি করতে পারবো, পরে যুক্ত করতে পারবো। তাহলে আমরা দুজনের তুল্য দ্রবণটা পেয়েছি। এটা হচ্ছে অ্যাসিডের তুল্য দ্রবণ, আর হচ্ছে কি বলতো, ক্ষারের তুল্য দ্রবণ। এখন এই অ্যাসিড এবং ক্ষারের মধ্যে আমাদের একটা কি বিক্রিয়া ঘটবে, প্রশমন বিক্রিয়া ঘটবে। তাহলে সেটা আমরা একটু শুরু করি পরবর্তীতে। কারা কারা যোগ করছে বলতো? এ প্লাস সি পাত্রের মিশ্রণে সংঘটিত বিক্রিয়া। সংঘটিত বিক্রিয়া। এই পাত্র ছিল আমাদের কি, সালফিউরিক অ্যাসিড। সি পাত্র হচ্ছে আমাদের কি, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই দুজনের বিক্রিয়া আমাদের কি হবে, প্রশমন বিক্রিয়া, লবণ যোগ পানি। লবণটা হবে সোডিয়াম এবং সালফেট মিলে উৎপন্ন হবে সোডিয়াম সালফেট। সালফেট যোজনী কত বলতো, 2, যোগ হচ্ছে আমাদের পানি। তো আমরা এই বিক্রিয়াগুলোকে সমতা করতে হবে। সমতা যদি আমরা করি, এখানে সোডিয়াম পরমাণু হচ্ছে 2টি, তাহলে হচ্ছে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 2 দ্বারা গুণ করব। করলে আমাদের মোট হাইড্রোজেন সংখ্যা কতগুলো হয়? এখানে আছে 2টা, এখানে হচ্ছে 1 × 2, তার মানে হচ্ছে এই পাশে হচ্ছে আমাদের টোটাল 4টা। তাহলে পানির সাথে আমরা কত দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা গুণ করলে উভয় পাশে হাইড্রোজেন পরমাণুর সংখ্যাটা সমান হয়ে যাবে। লক্ষ্য করি আমরা, এখানে সালফিউরিক অ্যাসিড কত মোল বিক্রিয়া করছে? 1 মোল। সোডিয়াম হাইড্রোক্সাইড কত মোল বিক্রিয়া করছে? 2 মোল। এই সম্পর্ক থেকে আমরা বলতে পারি যে 1 মোল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, অথবা আমরা এটাও বলতে পারি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে। তো কোনটা আমরা আগে লিখবো সেটা আমরা বলছিলাম যে যার তুল্য দ্রবণের পরিমাণটা কম থাকবে তাকে আমরা আগে লিখবো, আর যার তুল্য দ্রবণের পরিমাণটা বেশি থাকবে তাকে আমরা পরে লিখবো। যেহেতু আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য দ্রবণের পরিমাণটা কম আছে, তাহলে এই সম্পর্ক থেকে আমরা আগে লিখবো হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডকে আগে লিখে ফেলবো। তাহলে আমরা লিখে ফেলি এবার যে আমাদের 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট 2 মোল সালফিউরিক অ্যাসিড। এই 1 মোলের 2 মোলের পরিবর্তে আমরা কি জানি বলতো? 2000 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট। এখানে সালফেট ছিল 1 মোল, এই যে 1 মোলের পরিবর্তে আমরা এখানে লিখবো 1000 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে? এখন তোমরা যদি দেখো যে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড কত এমএল আছে? 1 ml। তার জন্য যদি আমরা হিসাবটা করি ফেলি এবার, যে 1 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সমান কত আসবে? দেখো হচ্ছে 1000 ভাগ 2000 ইন্টু হচ্ছে 1 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমাদের আসবে রেজাল্ট আসবে 0.5 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে? এখন যদি দেখো তাহলে 1 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমাদের সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করছে মাত্র 0.5 ml, কিন্তু সালফিউরিক অ্যাসিড তুল্য দ্রবণটা আমরা কত পেয়েছিলাম? 10.5 ml। তাহলে বাকিটা সে কি থাকবে বলতো? অবশিষ্ট থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এখন যে মিশ্রণে অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড ছিল কত? 10.5, বিক্রিয়া করছে 0.5, একক হবে মিলিলিটার 1 মোলার। তার মানে বিক্রিয়া শেষে থাকবে 10 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড। এতটুকু সে কিন্তু কি বলতো? অবশিষ্ট রয়ে গেছে। তাহলে আমরা এখন এখান থেকে বলতে পারি যে আমাদের A প্লাস সি মিশ্রণের প্রকৃতি হচ্ছে অম্লীয়। মিশ্রণের প্রকৃতি হবে কি বলতো? অম্লীয়। ঠিক আছে? তাহলে সেখানে আমাদের এই এখন তাহলে কি রয়ে গেছে? সালফিউরিক অ্যাসিড রয়ে গেছে। যতটুকু রয়ে গেছে এই পরিমাণ নিয়ে সে আবার কার লগে বিক্রিয়া করবে? বি পাত্রের যে দ্রবণটা আছে তার সাথে বিক্রিয়া করবে। তাহলে অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড কতটুকু রয়ে গেল? 10 ml 1 মোলার। এই 10 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড এবার বিক্রিয়া করবে হচ্ছে বি পাত্রের আমাদের হচ্ছে সোডিয়াম কার্বনেটের সাথে।
এখন বি পাত্রে যখন তার লগে বিক্রি হবে, ওই বি পাত্রেও আমাদের একটা তুল্য দ্রবণ বের করতে হবে। সেক্ষেত্রে কি লাগবে, তার একটা আয়তন, একটা ঘনমাত্রা লাগবে। পাশে ঘনমাত্রা না দিয়ে একটা ভর দেওয়া হচ্ছে 1.5। এই ভরের মানকে ব্যবহার করে আমরা তার একটা কি বের করব, আমাদের হচ্ছে ঘনমাত্রা বের করব। ভর দিয়ে ঘনমাত্রা কিভাবে বের করা যায় আসেন। আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি আমাদের বি পাত্রের ক্ষেত্রে। বি পাত্রে দেখো তো তার কিন্তু ঘনমাত্রা নাই, তাহলে ঘনমাত্রা আমরা বের করবো কি, এস সমান ডব্লিউ ইন্টু 1000 বাই হচ্ছে এম ভি। আচ্ছা, ডব্লিউ মান দেওয়া আছে আমাদের 1.5। সোডিয়াম কার্বনের আণবিক ভর আমরা জানি 106। আর আয়তন দেওয়া আছে আমাদের কত, 20 ml সম্ভবত। হ্যাঁ, 20 ml দেওয়া আছে। তাহলে আয়তন হচ্ছে আমাদের 20 ml। এই জিনিসগুলো আমি একটু রাফে লিখে দিই তোমাদেরকে, যে কি কি মান আছে আমাদের। প্রথম হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনেটের আণবিক ভর। এম সমান আমরা জানি 106 গ্রাম। ডব্লিউ এর মান দেওয়া আছে আমাদের 1.5 গ্রাম। আয়তন দেওয়া আছে আমাদের 20 ml। তাহলে এখান থেকে আমরা তার ঘনমাত্রা মানটাকে বের করব। তাহলে ঘনমাত্রা মান যদি বের করে ফেলি, কত আসে দেখো তো, 1.5 ইন্টু হচ্ছে 1000 ভাগ হচ্ছে আমাদের 106 ইন্টু হচ্ছে 20। তাহলে তার ঘনমাত্রা হচ্ছে 0.70 মোলার ঘনমাত্রা পাইছি। এবার কি বের করবো, তুল্য দ্রবণ। তুল্য দ্রবণ মানে কি, আয়তন গুণ ঘনমাত্রা। আয়তন হচ্ছে 20 ml, আর ঘনমাত্রা আমরা পাইছি 0.70 মোলার। এত মোলার আমাদের কি এখানে সোডিয়াম কার্বনেটের একটা দ্রবণ আছে, তার তুল্য দ্রবণ হবে কি, আয়তনের মান ইন্টু হচ্ছে ঘনমাত্রার মান। একক হবে মিলিলিটার, 1 মোলার সোডিয়াম কার্বনেটের দ্রবণ। তাহলে এই দুটো আমরা যদি গুণ করি, তাহলে হবে 20 ইন্টু হচ্ছে 0.70, 14 মিলিলিটার, 1 মোলার সোডিয়াম কার্বনেট। এখন এই সোডিয়াম কার্বনেট মানে বি পাত্রের যে দ্রবণটা আমাদের আছে, তার সাথে বিক্রিয়া করবো কি, আমাদের ওই যে অবশিষ্ট যে সালফারিক অ্যাসিডটা আছে সেটা আমাদের বিক্রিয়া করবে। তাহলে আমরা এবার লেখার সময় বলিয়ে দিব যে আমাদের অবশিষ্ট সালফেরিক অ্যাসিডের সাথে বি পাত্রের দ্রবণ সোডিয়াম কার্বনেটের সংঘটিত বিক্রিয়া কি হবে আসেন। তাহলে এখানে হচ্ছে আমাদের অবশিষ্ট রয়ে গেছে কি, সালফেরিক অ্যাসিড, আর বি পাত্রের দ্রবণটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। আমরা এতক্ষণ যেটা জানি যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া আমাদের লবণ এবং পানি উৎপন্ন হয়। এখানে যে সোডিয়াম কার্বনেটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মূল পরিচয় হচ্ছে ধাতব কার্বনেট। ধাতব কার্বনের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাহলে আমাদের লবণটা কি আসবে, সোডিয়াম ক্লোরাইড যোগ হচ্ছে পানি, সর্বশেষ আমরা পাবো হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড। বিক্রিয়াটা যদি আমরা সমাধা করতে যাই, তাহলে কি লক্ষ্য করা যায় দেখো তো, এখানে সোডিয়াম কতগুলো আছে, 2টা। তাহলে সোডিয়াম ক্লোরাইডের সাথে 2 দ্বারা গুণ করব। গুণ করলে আমাদের হচ্ছে, সরি এখানে সালফেরিক, সরি এখানে সরি লবণটা হবে আমাদের সোডিয়াম সালফেট। হবে সরি, সোডিয়াম সালফেট। সালফেটের যোজনী কত বলো তো, 2। তাহলে দেখো তো সমতা যদি করতে যাই, অলমোস্ট আমাদের সমতা করা হয়ে গেছে। সোডিয়াম 2টা আছে, সোডিয়াম 2টা, তারপর হচ্ছে এখানে কার্বন একটা আমাদের ম্যাচ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করলে যদি দেখি যে আমাদের সালফারিক অ্যাসিড বিক্রিয়া করছে 1 মোল, সোডিয়াম কার্বনেটে কত মোল বলতো, 1 মোল। এখান থেকে আমরা দুটো জিনিস লিখতে পারবো, যে 1 মোল সালফারিক অ্যাসিড বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে, অথবা আমরা এটাও লিখতে পারবো 1 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 1 মোল সালফারিক অ্যাসিডের সাথে।
কোনটা আগে লিখবো? দেখো তো হচ্ছে আমাদের এখানে প্রশ্নে আমরা যদি দেখি বা আমাদের এই সোডিয়াম কার্বনেটের তুল্য দ্রবণটা আমরা কতটুকু পাইছি? 14 ml। আর যেটা আমাদের সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট ছিল সেটা ছিল মাত্র 10 ml। যেহেতু সোডিয়াম কার্বনেটের তুল্য দ্রবণের পরিমাণটা আমরা এখন বেশি পাচ্ছি, তাহলে দিন শেষে কিন্তু সোডিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে। এই জন্য আমরা আগে লিখবো সালফিউরিক অ্যাসিড, পরে লিখবো হচ্ছে কি সোডিয়াম কার্বনেট। তাহলে আমাদের আমরা হচ্ছে এভাবে লিখবো যে সুতরাং আগে সালফিউরিক অ্যাসিডটা লিখবো 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের 1 মোল হচ্ছে সোডিয়াম কার্বনেট। আচ্ছা, এবারে এই 1 মোলের পরিবর্তে আমরা কত লিখবো? 1000 মিলিলিটার 1 মোলার 1 মোলার সালফিউরিক অ্যাসিড। এখানে আমরা লিখবো কত? এখন আমরা লিখবো হচ্ছে 1000 মিলিলিটার 1 মোলার সোডিয়াম কার্বনেট। আচ্ছা, এবার সালফিউরিক অ্যাসিড আসলে কতটুকু অবশিষ্ট? 10 ml। 10 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড সমান কত আসবে? 1000/1000 ইন্টু হচ্ছে 10 মিলিলিটার 1 মোলার সোডিয়াম কার্বনেট। এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 10 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট। তার মানে হচ্ছে এই সালফিউরিক অ্যাসিড যে পরিমাণ আমাদের অবশিষ্ট রয়ে গেছে সেটা সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম কার্বনেট তার সাথে বিক্রিয়া করে 10 ml, কিন্তু সোডিয়াম কার্বনেটের তুল্য দ্রবণ ছিল আমাদের 14 ml। তাহলে বাকিটা কি থাকবে? এখন অবশিষ্ট থাকবে। আমরা বলতে পারি কিনা এখন যে মিশ্রণে অবশিষ্ট কি আছে? সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট কত হবে? 14 থেকে 10টা বিয়োগ করব, মিলিলিটার 1 মোলার। তার মানে আমাদের 4 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট কিন্তু আমাদের অবশিষ্ট রয়ে গেছে। যেহেতু শেষ পর্যন্ত আমাদের সোডিয়াম কার্বনেট অবশিষ্ট রয়ে গেল, সোডিয়াম কার্বনেটের কিন্তু জলীয় দ্রবণ আমরা বলছি ক্ষারীয়, তাহলে শেষ পর্যন্ত যেহেতু আমাদের ক্ষারটা অবশিষ্ট রইলো, আমরা বলতে পারবো যে এই পাত্রের দ্রবণে বি এবং সি কে মিশ্রিত করার পর দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। তাহলে ফাইনালি আমরা বলে ফেলতে পারি যে আমাদের সুতরাং এই পাত্রের দ্রবণে বি এবং সি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে আমাদের দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। দ্রবণের প্রকৃতি হবে কি বলতো? ক্ষারীয়। ঠিক আছে, তাহলে 3টা পাত্র দেওয়া থাকলে আমরা কিভাবে অঙ্কগুলো করবো সেটা এভাবে আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, পরের একটা উদাহরণ আমরা আবার আসি। উদাহরণ নাম্বার 7। এখানে আমাদের কি দেওয়া আছে দেখো তো। এখানে হচ্ছে এই পাত্রে একটা সালফিউরিক অ্যাসিডের দ্রবণ আছে, বি পাত্রে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইডের একটা দ্রবণ আছে। প্রশ্ন বলছে এ এবং বি পাত্রের দ্রবণের মিশ্রণে আরো কত গ্রাম ক্যালসিয়াম ধাতু দিলে দ্রবণটি সম্পূর্ণ প্রশমিত হবে। এখান থেকে আমরা কি বুঝলাম? যে আমাদের এ এবং বি পাত্রের যে দ্রবণটা আছে তাদেরকে যখন আমরা প্রথমবার মিশ্রিত করবে তখন তারা কিন্তু কেউ না কেউ অবশিষ্ট থাকবে। যেটা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট পরিমাণকে সম্পূর্ণভাবে প্রশমিত করার জন্য বাকি আমাদের কি যোগ করা লাগবে? ক্যালসিয়াম ধাতু যোগ করা লাগবে। যেহেতু আমি শেষে ক্যালসিয়াম ধাতু যোগ করব, তখন আমরা বলতে পারি যে এ এবং বি পাত্রের দ্রবণকে মিশ্রিত করলে কেউ না কেউ অবশিষ্ট থাকবে। কথা হচ্ছে কে অবশ্য থাকবে সেটাও কিন্তু আমরা গ্রেস করতে পারি। যেহেতু আমরা শেষ পর্যন্ত ধাতু যোগ করব, তাহলে বলতে পারি এ এবং বি পাত্রের মিশ্রিত করলে এসিড অবশ্যই থাকবে, কারণ এসিডের সাথে ধাতুর বিক্রিয়া হয়, ক্ষারের সাথে কিন্তু ধাতুর কোনো বিক্রিয়া হবে না। তাহলে আমরা যেটা করব, প্রথমে এ এবং বি পাত্রকে মিশ্রিত করার পর আমাদের যে এসিডটা অবশিষ্ট আমরা পাবো,
তাকে আমরা আবার বিক্রিয়া করবো কাকে, ক্যালসিয়াম ধাতুর সাথে। সেখান থেকে আমরা বের করব ওই অবশিষ্ট যে অ্যাসিডটা ছিল তাকে সম্পূর্ণভাবে প্রশমিত করার জন্য কত গ্রাম আমাদের ক্যালসিয়াম ধাতু লাগবে সেটা আমরা বের করে ফেলবো। তাহলে প্রথমত হচ্ছে এ এবং বি পাত্রের মধ্যে যে অবশিষ্ট থাকবে তার মানটা আমরা যদি বের করতে যাই তাহলে দুজনের আমরা তুল্য দ্রবণটা বের করব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের তুল্য দ্রবণটা বের করে ফেলা। তো আমাদের হচ্ছে এই পাত্রের ক্ষেত্রে আমরা একটু আসি। তাহলে এখানে কত বলতো, 50 মিলিলিটার 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড। কত বলতো, 50 ইন্টু হচ্ছে 0.5 একক হবে মিলিলিটার, 1 মোলার সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে তার রেজাল্টটা হচ্ছে আমাদের 25 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড। এবার বি পাত্রের জন্য আমরা চলে আসবো। বি পাত্র হচ্ছে আমাদের 70 মিলিলিটার 0.1 মোলার দ্রবণ হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে তুল্য দ্রবণটা হবে 70 ইন্টু হচ্ছে 0.1 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে গুণ করলে আমরা পাবো 7 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দুজনের কিন্তু আমাদের তুল্য দ্রবণের পরিমাণটা আমরা বের করে রাখছি। সালফিউরিক অ্যাসিড তুল্য দ্রবণ হচ্ছে 25 আর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কত বলতো, 7 মিলিলিটার। যেহেতু সালফিউরিক অ্যাসিডের তুল্য দ্রবণটা বেশি আছে, তিন শেষে সে কি থাকবে বলতো, অবশ্যই থাকবে। তবে সেটা আমরা বিক্রিয়ার মাধ্যমে এখন দেখাবো। তাহলে আমাদের হচ্ছে এ প্লাস বি পাত্রে সংঘটিত বিক্রিয়া। তাহলে কি হবে বলতো, সালফিউরিক অ্যাসিড যোগ হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যাসিড যোগ ক্ষারের বিক্রিয়ায় লবণ যোগ পানি হবে। লবণটা কিন্তু কি হবে, পটাশিয়াম এবং সালফেট মিলে হচ্ছে পটাশিয়াম সালফেট। সালফেটের যোজনী 2, পটাশিয়ামের যোজনী 1। তাহলে যোগটা হবে পটাশিয়াম সালফেট যোগ হচ্ছে আমাদের পানি। এখন বিক্রিয়াটা যদি আমরা সমতা করি, এখানে যদি পটাশিয়াম আছে 2টা, তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড আমরা 2 দ্বারা গুণ করব। গুণ করলে আমাদের হাইড্রোজেন সংখ্যা কেমন হয় দেখো তো, এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে 1 ইন্টু 2, মোট হচ্ছে 4টা। তাহলে আমরা সমতা করার জন্য পানির সাথে 2 দ্বারা গুণ করব। গুণ করলে আমাদের উভয় পাশে হাইড্রোজেন পরমাণু সংখ্যা 4টা হয়ে যাবে। এখান থেকে আমরা কি দেখি বলতো, সালফিউরিক অ্যাসিড 1 মোল বিক্রিয়া করে, পটাশিয়াম হাইড্রোক্সাইড 2 মোল বিক্রিয়া করে। যেহেতু পটাশিয়াম হাইড্রোক্সাইডের তুল্য দ্রবণের পরিমাণটা কম, তাকে লিখবো আগে। আর সালফিউরিক অ্যাসিডের তুল্য দ্রবণের পরিমাণ যেহেতু বেশি, তাকে লিখবো হচ্ছে আমরা পরে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট 1 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড, সরি 1 মোল সালফিউরিক অ্যাসিড, 1 মোল সালফিউরিক অ্যাসিড। তাহলে 2 মোলের পরিবর্তে আমরা লিখতে পারবো 2000 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু হচ্ছে আমাদের 1000 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড। এখন দেখেন পটাশিয়াম হাইড্রোক্সাইডের তুল্য দ্রবণ আমরা কত রূপে পেয়েছিলাম, 7 ml। তাহলে হচ্ছে বলতে পারি এবার 7 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড সমান আমরা লিখতে পারবো 1000 ভাগ হচ্ছে আমাদের 2000 ইন্টু হচ্ছে কত বলতো, 7 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড। ওকে, তো ক্যালকুলেশনটা যদি আমরা করে ফেলি, এখানে আসবে হচ্ছে আমাদের 1000 গুণ হচ্ছে 7 ভাগ হচ্ছে আমাদের 2000। তার মানে বিক্রিয়া করতেছে কত, 3.5 ml 1 মোলার আমাদের সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে। তাহলে যে পরিমাণ পটাশিয়াম হাইড্রোক্সাইডটা ছিল তার সাথে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে কতটুকু, যে পরিমাণ পটাশিয়াম হাইড্রোক্সাইড ছিল তার সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতেছে 3.5 ml। কিন্তু আমরা যদি সালফিউরিক অ্যাসিডের তুল্য দ্রবণটা লক্ষ্য করি, সেটা ছিল 25 ml। তাহলে বাকিটা কি থাকবে বলতো, আমাদের অবশিষ্ট থাকবে, তাই না? তাহলে আমরা সেই অবশিষ্ট পরিমাণটা বের করে ফেলে এবার, যে মিশ্রণে
অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড কত হবে 25 বিয়োগ হচ্ছে 3.5 মিলিলিটার 1 মোলার। তাহলে বিয়োগ করলে আমরা পাবো 21.5 ml 1 মোলার। এতটুকু আমাদের সালফিউরিক অ্যাসিড কি থাকে বলুন তো অবশিষ্ট থেকে যায়। আমরা তো বলছিলাম যে আমাদের শেষ পর্যন্ত কি থাকবে বলতো অ্যাসিডটা অবশিষ্ট থাকবে। এখন এই যে পরিমাণ অ্যাসিড আমাদের অবশিষ্ট রয়ে গেল এই অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডটাকে প্রশমিত করতে আরো কত গ্রাম ক্যালসিয়াম ধাতু তোমাকে যোগ করা লাগবে সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে আমাদের এখন যেটা করতে হবে এই অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডের সাথে আমাদের ক্যালসিয়াম ধাতুর একটা বিক্রিয়া হবে। কার বিক্রিয়া হবে ক্যালসিয়াম ধাতু আমাদের একটা বিক্রিয়া হবে। তাহলে সেটা যদি আমরা এখন লিখি যে আমাদের হচ্ছে দেখো অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম ধাতু যোগ করলে একটা বিক্রিয়া হবে তাই না সংঘটিত বিক্রিয়া। বিক্রিয়া কি হবে দেখো তো সালফিউরিক অ্যাসিড যোগ হচ্ছে ক্যালসিয়াম ধাতু। আমরা অ্যাসিড ক্ষারের ধর্ম থেকে আমরা জানি ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ যোগ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। লবণটা হবে কি ক্যালসিয়াম এবং সালফেট মিলে হচ্ছে ক্যালসিয়াম সালফেট। মনে রাখবা ক্যালসিয়ামের যোজনী 2 সালফেটের যোজনী কিন্তু কত বলতো 2 2 দিয়ে বাদ যোগ হচ্ছে কোন গ্যাস হাইড্রোজেন গ্যাস। তাহলে সালফিউরিকের সাথে ক্যালসিয়াম ধাতুর বিক্রিয়ায় আমরা পাচ্ছি ক্যালসিয়াম সালফেট এবং হচ্ছে হাইড্রোজেন গ্যাস। সমতা করলে আমাদের অলমোস্ট সমতা করা হয়ে গেছে। এখানে যদি লক্ষ্য করো যে সালফিউরিক অ্যাসিড কত মোল 1 মোল, ক্যালসিয়াম ধাতু কত মোল বিক্রিয়া করে 1 মোল বিক্রিয়া করে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান হচ্ছে 1 মোল ক্যালসিয়াম ধাতু, অথবা লিখতে পারবো 1 মোল ক্যালসিয়াম ধাতু সমান হচ্ছে 1 মোল সালফিউরিক অ্যাসিড। যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্যালসিয়াম ধাতুর ভর বের করা তাকে রাখবো পরে। আর যেহেতু সালফিউরিক অ্যাসিড আমাদের একটা অবশিষ্ট পরিমাণ আছে তাহলে তাকে লিখবো হচ্ছে আগে। অর্থাৎ যার মানটা আমরা বের করব তাকে রাখবো ইকুয়ালের পরে, আর যার মানটা আমাদের আছে তাকে রাখবো হচ্ছে ইকুয়ালের আগে। তাহলে এখানে আমাদের বলতে পারি আমাদের যে 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান হচ্ছে আমাদের 1 মোল ক্যালসিয়াম ধাতু। লক্ষ্য করেন সালফিউরিক অ্যাসিড যেহেতু আমাদের আয়তন এবং ঘনমাত্রা আছে তাহলে তার 1 মোলের পরিবর্তে আমরা লিখতে পারবো 1000 মিলিলিটার 1 মোল। কিন্তু ক্যালসিয়াম ধাতু যেহেতু আমরা ভর বের করব তাহলে তখন তার 1 মোলের পরিবর্তে তার সম্পর্ক হবে আণবিক ভর। কি ভর আণবিক ভর। মনে রাখবা কারো যদি আয়তন এবং ঘনমাত্রা থাকে তখন 1 মোলের পরিবর্তে আমরা লিখবো 1000 মিলিলিটার 1 মোল। আর যদি কারো ভর নিয়ে কাজ করতে যাই তখন 1 মোলের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে তার আণবিক ভর। তাহলে ক্যালসিয়াম ধাতু যেহেতু আমাদের ভরটা আমরা বের করবো তাহলে তার 1 মোলের পরিবর্তে আমরা লিখতে হবে তার আণবিক ভর। তো ক্যালসিয়ামের আণবিক ভরটা কত 40। এই যে মনে রাখবা ক্যালসিয়ামের আণবিক ভর কত 40। ক্যালসিয়ামের আণবিক ভর এটা হচ্ছে আমাদের 40। এই 40 হচ্ছে তার কি 1 মোলের সমতুল্য। এখন আপনারা দেখেন যে আমাদের সালফিউরিক অ্যাসিড ছিল কত এমএল অবশিষ্ট সেটা একটু দেখি। এই 21.5 মানে 21.5 এমএল আমাদের অবশিষ্ট আছে। এটাকে প্রশমিত করার জন্য যেটা আমাদের ক্যালসিয়াম ধাতুর ভরটা আমরা বের করবো এখানে আমরা লিখবো 21.5 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড সমান কি লিখবো 40 ভাগ হচ্ছে 1000 এখানে লিখবো 21.5 এত গ্রাম ক্যালসিয়াম ধাতু। আমরা কাজ করি আমাদের 40 ইন্টু হচ্ছে 21.5 ভাগ হচ্ছে 1000 রেজাল্ট আসছে দেখো তো 0.86 গ্রাম। তার মানে কি বুঝলাম
যে আমাদের এ এবং বি পাত্রকে মিশ্রিত করার পর যেহেতু আমাদের অ্যাসিড অবশিষ্ট রয়ে গেল, সেই অবশিষ্ট অ্যাসিডকে প্রশমিত করার জন্য 0.86 গ্রাম ক্যালসিয়াম ধাতুর প্রয়োজন হবে। তো আমাদের হচ্ছে সুতরাং দ্রবণে আরো 0.86 গ্রাম ক্যালসিয়াম ধাতু যোগ করলে পূর্ণ প্রশমন হবে, মানে তখন আর কেউ আর অবশিষ্ট থাকবে না। ঠিক আছে। আচ্ছা, আরেকটা উদাহরণ আমরা দেখি, উদাহরণ নম্বর 4। এবার যদি তোমরা লক্ষ্য করো যে এখানে 4টা পাত্র আমাদের আছে। প্রথম পাত্র হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনেট, বি নাম্বার পাত্র হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনেট, সি পাত্র হচ্ছে এ এবং বি পাত্র দুটোটার মিশ্রণ, আর ডি পাত্র হচ্ছে আমাদের একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড যার ঘনমাত্রা দেওয়া আছে এবং আয়তনটা বলে আছে আমাদের এক্স মিলিলিটার। আমাকে আসলে কি বের করতে বলছে দেখো তো। সি এবং ডি পাত্রকে মিশ্রিত করলে, সি এবং ডি কে আমরা মিশ্রিত করলে তারা যদি পূর্ণ প্রশমন ঘটে, তবে সেক্ষেত্রে আমাদের এক্স এর মানটা নির্ণয় করতে বলছে। অর্থাৎ শেষ পর্যন্ত আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের আমাদের একটা আয়তনের মানটা বের করব। এখন লক্ষ্য করতে হচ্ছে আমি মূলত মিশ্রণটা কাদের মধ্যে ঘটাচ্ছি, সি এবং ডি। সি তে কে আছে, এ এবং বি পাত্রের মিশ্রণ, যেখানে দুজনেই হচ্ছে ক্ষার। তাহলে দুজনে যদি ক্ষার হয় তাদের মধ্যে কিন্তু কোনো প্রশমন বিক্রিয়া হবে না। তাহলে সি পাত্রের দ্রবণটা আমরা কি পাবো, আমরা যে কাজটা করব, এই পাত্রের সোডিয়াম কার্বনের একটা মোল সংখ্যা বের করব, অনুরূপ ভাবে বি পাত্রেরও সোডিয়াম কার্বনের একটা মোল সংখ্যা বের করব। তাহলে সি পাত্রে যখন তাদেরকে আমরা নিব, তখন সোডিয়াম কার্বনেটের যে দুইটা আলাদা আলাদা দ্রবণ ছিল তারা যখন একসাথে চলে আসবে সি পাত্রে, তখন সেখানে আমরা একটা মোট মোল সংখ্যা পাবো। খেয়াল করো, এ এবং বি পাত্রে যে দুটা দ্রবণ আছে তারা কিন্তু দুইটাই ক্ষার, তার মানে তাদের মধ্যে কোনো ধরনের প্রশমন বিক্রিয়া হবে না। সেক্ষেত্রে তাদেরকে যদি আমরা সি পাত্রে নিয়ে আসি, তখন সোডিয়াম কার্বনেটের দুটা আলাদা আলাদা যে দ্রবণটা ছিল এখানে যোগ করার কারণে আমরা একটা মোট মোল সংখ্যা আমরা নিয়ে কাজ করব। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই পাত্রে একটা মোল সংখ্যা বের করা, বি পাত্রে একটা মোল সংখ্যা বের করা, দেন হচ্ছে সি পাত্রে সেই সোডিয়াম কার্বনেটের একটা মোট মোল সংখ্যা পাবো। ওই মোট মোল সংখ্যা সোডিয়াম কার্বনেটের যে দ্রবণটা ছিল, তারপর তাকে আমরা ডি পাত্রের দ্রবণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে একটা প্রশমন বিক্রিয়া হবে, এবং সেই প্রশমন বিক্রিয়া থেকে শেষ পর্যন্ত আমরা এক্স এর মানটা আমরা বের করবো। তাহলে আমাদের কাঙ্ক্ষিত কাজটা আমরা শুরু করতে পারি, যে এ পাত্র এবং হচ্ছে আমাদের বি পাত্রের জন্য হচ্ছে আমাদের কি বের করব, মোট এ পাত্রে একটা মোল সংখ্যা বের করব, বি পাত্রে একটা মোল সংখ্যা বের করব, দেন হচ্ছে সি পাত্রে তাদের জন্য একটা মোট মোল সংখ্যাটা আমরা বের করব। তাহলে শুরুতে আসি আমরা এই পাত্রের ক্ষেত্রে। এই পাত্র যদি আমরা মোল সংখ্যা বের করতে যাই, মোল সংখ্যা বের করার সূত্র হচ্ছে আমাদের এন সমান ভি গুণ এফ, আয়তন গুণ ঘনমাত্রা। এবং এই মোল সংখ্যা যখন আমরা বের করব তখন আয়তনটাকে অবশ্যই লিটার এককে রাখতে হবে, আয়তনটাকে অবশ্যই আমাদেরকে লিটার এককে রাখতে হবে। যদি প্রশ্নে মিনিটে দেওয়া থাকে তখন তাকে আমরা 1000 দ্বারা ভাগ করে লিটারে নিয়ে আসবো। তাহলে এখন এই পাত্রে যদি আমরা সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা বের করতে যাই, তাহলে কি লিখবেন বলুন তো। সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা এই পাত্রের জন্য আমরা এখন লিখবো হচ্ছে N1 সমান V1 F1, যেহেতু আমরা দুইটা পাত্র নিয়ে কাজ করবো, প্রথমটা লিখতেছি কি বলতো, N1 সমান V1 গুণ হচ্ছে আমাদের F1। আসলে আমাদের হচ্ছে এখানে, আচ্ছা দেখো তো প্রশ্নে তার আয়তন দেওয়া থাকবে কিন্তু ঘনমাত্রা নাই, তার মানে পার্সেন্টেজ থেকে তোমার প্রথম হচ্ছে ঘনমাত্রাটা বের করতে হবে। সেটার জন্য আমরা যেটা জানি, প্রথমে সোডিয়াম কার্বনেটের একটা আণবিক ভর লাগবে, আণবিক ভর এম সমান আমরা জানি 100 কত বলতো 6 গ্রাম। তাহলে ওই যে 5% সোডিয়াম কার্বনেটের যদি ঘনমাত্রা আমরা বের করি, সূত্র হচ্ছে কি বলতো, F1 ধরলাম এটা 10x/m, তাহলে x এর মান হচ্ছে 5, m এর মান হচ্ছে কত 106। তাহলে ক্যালকুলেশন আমরা করে ফেলি, তার ঘনমাত্রা পেয়ে যাব 10 ইন্টু হচ্ছে 5 ভাগ হচ্ছে আমাদের 106, তাহলে তার ঘনমাত্রা হচ্ছে 0.47 মোলার। আর আয়তন যেটা দেওয়া আছে V1 ধরতে পারি, সেটা হচ্ছে 50 মিলিলিটার। যেহেতু এটাকে আমাদের লিটার আনতে হবে, তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ
মোল সংখ্যার সাথে আমাদের আয়তনের সম্পর্ক হবে লিটার। তাহলে এই আয়তন এবং ঘনমাত্রা গুণ করে আমরা কি বের করতে পারবো, যে প্রথম যে পাত্রটা আছে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা পেয়ে যাব। আয়তন হচ্ছে এখানে কতটুকু, 0.05, ঘনমাত্রা হচ্ছে 0.47। তাহলে মোল সংখ্যা পাচ্ছি আমরা 0.05 ইন্টু হচ্ছে 0.47, 0.0235 মোল। মোল সংখ্যার একক হচ্ছে আমাদের মোল। তো এই পাত্রে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যাটা পেলাম। তেমনি আমরা আবার বি পাত্রের জন্য বের করব। বি পাত্রে আয়তন আছে, ঘনমাত্রা আমাদের আছে, ডিরেক্ট আমরা তার মোল সংখ্যাটা বের করতে পারবো। তাহলে চলে আসো আমাদের বি পাত্রের ক্ষেত্রে। এখানে আমরা একটা সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা বের করব। এটা হবে আমাদের N2 সমান V2S2। তো এখানে আমাদের আয়তনের মানটা কতটুকু আছে এবং ঘনমাত্রা কতটুকু আছে আমরা একটু দেখি। দেখো আয়তন হচ্ছে 50 মিলিলিটার আর ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। তাহলে আমাদের যে আয়তনটা আছে 50 মিলিলিটার, তাকে যদি আমরা লিটার নিয়ে যাই তাহলে 0.05 লিটার, আর আর ঘনমাত্রা হচ্ছে কত বলতো, 0.1 মোলার। তাহলে চলে আসে তার মোল সংখ্যা বের করার জন্য 0.05 ইন্টু হচ্ছে 0.1, তার হচ্ছে 0.05 ইন্টু যদি 0.1 নেই, তার মোল সংখ্যা পেয়ে গেছে 0.005 মোল। তাহলে এ এবং বি পাত্রের আমাদের টোটাল আলাদা আলাদা কি পেয়ে গেছে, আমাদের মোল সংখ্যা পেয়ে গেছে। যেহেতু এই দুজনকে আমরা সি পাত্রে নিব, সি পাত্রে কিন্তু তাদের কোনো প্রশমন বিক্রি হবে না, সেক্ষেত্রে আমরা কি পাবো, সি পাত্রে একটা মোট মোল সংখ্যা পাবো। তাহলে চলে আসি আমাদের এখানে লিখিয়ে দিচ্ছি আমরা, যেহেতু যেহেতু এ ও বি পাত্রের উভয় দ্রবণ কি বলতো, ক্ষার, সুতরাং সি পাত্রে প্রশমন বিক্রিয়া ঘটবে না। সি পাত্রে প্রশমন বিক্রিয়া কি হবে না বলতো, ঘটবে না। যদি না ঘটে তাহলে আমরা এখন কি করবো, সি পাত্রে একটা মোট মোল সংখ্যা পেয়ে যাব। এই ক্ষেত্রে কি হতো, সি পাত্রে সোডিয়াম কার্বনেটের মোট মোল সংখ্যা হবে n সমান n1 এর মান যোগ কত বলতো, n2 এর মান। তো n2 এর মান হচ্ছে কত, 0.005, আর আমাদের হচ্ছে n1 এর যে মানটা সেটা হচ্ছে 0.0235, 0.0235। ঠিক আছে, তাহলে এখানে আমরা মোট মোল সংখ্যাটা পেয়ে যাচ্ছি 0.0235, 0.0235। তাহলে মোট মোল সংখ্যা পাচ্ছি 0.0285 মোল। এটা হচ্ছে সি পাত্রে যে সোডিয়াম কার্বনেটটা নিয়ে আমরা কাজ করব, তার মোট মোল সংখ্যাটা আমরা পাচ্ছি। এখন এবার শেষ পর্যন্ত যেটা হবে সেটা হচ্ছে আমাদের সি পাত্রের সাথে আমাদের ডি পাত্রে একটা বিক্রি হবে। তাহলে সি পাত্রে কে ছিল, এখন সোডিয়াম কার্বনেটে আছে, আর ডি পাত্রে কি আছে বলতো, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। কেমন, তাহলে হচ্ছে আমরা চলে আসি, তাহলে আবার সি প্লাস ডি মিশ্রণে সংঘটিত বিক্রিয়া। সি পাত্র হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনেট, ডি পাত্র হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, এই দুজনের বিক্রিয়া আমাদের কি পাওয়া যাবে, এই দুজনের বিক্রিয়া আমাদের কি পাওয়া যাবে দেখো তো, ধাতব কার্বনেট যোগ হচ্ছে অ্যাসিড
লবণ পানি এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। লবণ পানি এবং কি বলতো কার্বন ডাইঅক্সাইড। লবণটা হবে সোডিয়াম ক্লোরাইড যোগ হচ্ছে পানি যোগ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বিক্রিয়া যদি আমরা সমতা করে ফেলি তাহলে কি লিখতে পারবো বলতো? আমাদের এখানে সোডিয়াম আছে দুইটা, তাহলে এখানে 2 দ্বারা গুণ করতে হবে। ক্লোরিন আছে কতগুলা? তাহলে 2টা হয়ে যাবে, তাহলে এখানে 2 দ্বারা গুণ করব। গুণ করলে কিন্তু আমাদের সমতা হয়ে যাচ্ছে। তাহলে আমরা লক্ষ্য করি আমাদের সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করলো 1 মোল, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করছে কত মোল বলতো? 2 মোল। আমাদের মূল উদ্দেশ্যটা কি? হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা আয়তন বের করা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কিনা দেখো তো, যে 1 মোল সোডিয়াম কার্বনেট সমান হচ্ছে আমাদের 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন আমরা যদি দেখি আমাদের সি পাত্রে এই সোডিয়াম কার্বনেটের মোট মোল সংখ্যা কত পাইছিলাম বলতো? 0.0285 না? তার জন্য যদি আমরা হিসাব করি 0.0285 মোল সোডিয়াম কার্বনেট সমান কত আসবে? 2 ইন্টু 0.0285 মোল আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড। ধরুন যদি গুণ করি আমরা 2 ইন্টু 0.0285, রেজাল্ট আসবে 0.057 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে হচ্ছে সি পাত্রে যে পরিমাণ সোডিয়াম কার্বনেটটা আমাদের ছিল সে হচ্ছে এতটুকু মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি করবে? সাথে বিক্রিয়া করবে। আমাদের উদ্দেশ্য কি ছিল? তার আয়তনটা বের করা, যে এক্স মিলিটা বললো এটা হচ্ছে তাদের আয়তনের মান। আমরা মোল সংখ্যা থেকে কিভাবে আয়তনের মানটা বের করতে পারি সেটার আমাদের একটা ফর্মুলা আছে। দেখো তো হচ্ছে, দেখো আমরা কিন্তু মোল সংখ্যা থেকে আয়তন বের করতে পারি। সেটা সূত্র হচ্ছে আমরা জানি এম সমান ভি গুণ হচ্ছে এফ। তার মানে হচ্ছে ভি সমান কি লেখা যাবে? এন বাই এফ। এই ভি মানে কি বুঝাচ্ছে বলতো? এক্স এর মানটা, তাই না? এন মানে হচ্ছে এখানে যে মোল সংখ্যাটা আমরা পেয়েছিলাম 0.057, আর এফটা আছে দেখো তো কষ্টে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের আমাদের ঘনমাত্রা মান দেওয়া আছে, এই যে 0.1 মোলার। তাহলে আমাদের ঘনমাত্রা যদি আমরা বসে দিই 0.1 মোলার, তাহলে আমরা কিন্তু এখন এক্স এর মানটা পেয়ে যাব। দেখো লক্ষ্য করো, সোডিয়াম কার্বনেট যে পরিমাণ মোল ছিল তার সাথে কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল বিক্রিয়া করে সেটা আমরা বের করছি। এই মোল সংখ্যার মান থেকে কিন্তু আয়তন বের করা যায়। সূত্র কি? এম সমান ভি গুণ এফ। দ্যাট মিনস ভি সমান হচ্ছে এন বাই এফ। এন এর মানটা হচ্ছে আমাদের এই যে পরিমাণ মোল সংখ্যা আমাদের বিক্রিয়া করছে সেই মান, আর ঘনমাত্রা মান কিন্তু আমাদের প্রশ্ন দেওয়া আছে। তাহলে আমরা যদি কাজ করি আমাদের মানটা চলে আসবে 0.057 ভাগ হচ্ছে 0.1, তাহলে রেজাল্ট হচ্ছে 0.57। এখানে মাথায় মনে রাখবা আয়তন এককটা হবে লিটার। কেন? আমরা যখন মোল সংখ্যা বের করি তখন বলছিলাম আয়তন হচ্ছে লিটার এককে, কিন্তু আমাদের যে এক্স এর যে মানটা সেটা তো ছিল মিলিলিটার। তারপর কিন্তু চাইলে লিটার থেকে মিলিটার যেতে পারি। 1000 দ্বারা কি করলে বলতো? গুণ করলে আমাদের মানটা লিটার থেকে কোথায় চলে আসবে? এখন মিলিলিটারে চলে আসবে। তার মানে হচ্ছে 570 মিলিলিটার। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত এক্স এর মান সেটা কত? 570 মিলিলিটার। তাহলে সুতরাং হচ্ছে এক্স এর যে মানটা আমাদের থেকে চেয়েছে 500 কত বের হবে? 70 মিলিলিটার। ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে আরেকটা ম্যাথ দেখবো, আমাদের সর্বশেষ উদাহরণটা এই টপিকের। এটা হচ্ছে এই পাত্রে আমাদের দেওয়া আছে হচ্ছে অক্সালিক অ্যাসিডের একটা দ্রবণ আছে যার আয়তন এবং ঘনমাত্রা আছে, আর বি পাত্রে দেওয়া আছে আমাদের হচ্ছে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড। আমাদের প্রশ্ন কি বলছে আমরা একটু শুনি। বলছে যে বি পাত্রের দ্রবণকে সম্পূর্ণ প্রশমিত করতে এই পাত্রের সম্পূর্ণ দ্রবণের যদি প্রয়োজন হয় তাহলে বলছে দ্রবণে দ্রবীভূত পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ নির্ণয় করো। তারপর আমরা কি বুঝলাম? যে বি পাত্রে যে দ্রবণটা আমাদের আছে মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাকে প্রশমিত যদি করতে যাই এ পাত্রের সম্পূর্ণ দ্রবণের প্রয়োজন হবে। এটা সহজ ভাষায় কথা হচ্ছে এ এবং বি পাত্রকে মিশ্রিত করলেই সেখানে পূর্ণ প্রশমন হবে, অর্থাৎ কেউ আর অবশিষ্ট থাকবে না। তাহলে এই বি পাত্রের দ্রবণকে প্রশমিত করার জন্য যদি আমাদের এই পাত্রের সম্পূর্ণ প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে বলছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের একটা পরিমাণ নির্ণয় করো।
এই পরিমাণ বলতে কি বোঝাচ্ছে, ভর বের করতে বলছে। তার মানে এখন এ এবং বি পাত্রকে মিশ্রিত করার পর শেষ পর্যন্ত আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের একটা ভর বের করব। তো আমরা যদি ভর নিয়ে কাজ করব, আমরা একটা কাজ করতে পারি যে এই পাত্রে যে অক্সালিক অ্যাসিড আছে তার আগে একটা ভর বের করি। তাহলে তার কি কি আছে, আয়তন আছে, একটা ঘনমাত্রা আছে। এই দুটা মানকে ব্যবহার করে আমাদের এই পাত্রে আমরা একটা ভর বের করব। আবার বলছি, ভর কেন বের করব? যেহেতু বি পাত্রে আমাদের একটা ভর বের করতে বলছে, তাহলে আমরা যেহেতু এই পাত্রকে ব্যবহার করে ওই বি পাত্রের ভর বের করব, তাহলে এই পাত্রের অক্সালিক অ্যাসিডের আমরা একটা ভর নির্ণয় করে রাখবো। তাহলে আমাদের এই পাত্রের ক্ষেত্রে চলে আসি। এই পাত্রের ক্ষেত্রে যদি ভর বের করি, সূত্র হবে কি, ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এস এম বি বাই 1000। এস এম বি বাই কত বলতো, 1000। এখন হচ্ছে আমাদের ঘনমাত্রা মান প্রশ্নে আছে 0.2, আণবিক ভর হচ্ছে অক্সালিক অ্যাসিড আণবিক ভর বের হবে 90, ভি এর মান হচ্ছে আমাদের 200, ভাগ হচ্ছে কত বলতো, 1000। আমরা যদি তোমাদেরকে দেখাই দিই, এখানে আমরা ক্যালকুলেশনটা করি, তার ভর কতটুকু আছে দেখেন। 0.2 ইন্টু হচ্ছে 90 ইন্টু হচ্ছে আমাদের 200 ভাগ হচ্ছে আমাদের 1000, 3.6। তার মানে এই পাত্রে 3.6 কি আছে বলতো, অক্সালিক অ্যাসিড আছে। আমরা যদি তোমাদের বাকি ভ্যালুগুলো একটু দেখা দিই, প্রথম হচ্ছে অক্সালিক অ্যাসিড আণবিক ভরটা আমাদের বের করছিলাম, অক্সালিক অ্যাসিডের আণবিক ভর, আণবিক ভর। আচ্ছা, হাইড্রোজেনের আণবিক ভর কত, 1 ইন্টু 2, কার্বন হচ্ছে 12 ইন্টু 2, আর অক্সিজেন হচ্ছে কত, 16 ইন্টু 4। এই কাজটা করলে তার আণবিক ভর বের হয় 40। প্রশ্নে আয়তন দেওয়া আছে 200 মিলিলিটার, এবং হচ্ছে আমাদের একটা ঘনমাত্রা দেওয়া আছে 0.2 মোলার। আর সেখান থেকে আমরা কি বের করছি, তার ভরটা বের করছি। ভর কেন বের করছি, যেহেতু এ পাত্র দ্রবণকে ব্যবহার করে বি পাত্রের আমরা একটা ভর বের করব, সেজন্য আমরা আগে এ পাত্রের ভরটা বের করে নিয়েছি। এখন কাজ হচ্ছে এ এবং বি পাত্রে একটা বিক্রিয়া হবে এসিড এবং ক্ষারের বিক্রিয়ায়। তাহলে এ প্লাস বি পাত্রে সংঘটিত বিক্রিয়া। এ পাত্রে কে ছিল আমাদের, অক্সালিক অ্যাসিড। বি পাত্র হচ্ছে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়া পর উৎপন্ন হবে লবণ যোগ পানি। আচ্ছা, এখানে লবণটা কি হবে, এখানে পটাশিয়ামটা হাইড্রোজেনকে যদি রিপ্লেস করে বা প্রতিস্থাপন করে, তাহলে আমাদের যৌগটা উৎপন্ন হবে পটাশিয়াম অক্সালেট। আচ্ছা, এখানে একটু যোজনের ব্যাপার আছে, একটু বলে রাখি। এই যে অক্সালিক অ্যাসিডটা আমরা যখন বলি, এখানে কিন্তু দুইটা আয়ন, একটা হচ্ছে হাইড্রোজেন প্লাস, আর একটা হচ্ছে অক্সালেট হচ্ছে 2 মাইনাস, মানে অক্সালেটের যোজনই কিন্তু 2। যখন সে এই অক্সালিক অ্যাসিডটা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, আমাদের যে লবণটা পাবো পটাশিয়াম অক্সালেট, এখানে কিন্তু পটাশিয়ামের যোজনী 1, আর আমরা তো জানি যে অক্সালেটের যোজনী কত বলছি বলতো, 2। অক্সালেটের যোজনী হচ্ছে 2। এই জন্য এই অক্সালেটের যোজনী কার কাছে চলে আসবে, পটাশিয়ামের কাছে চলে আসবে, কেমন? তাহলে অক্সালিক অ্যাসিড যোগ আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে পটাশিয়াম অক্সালেট যোগ হচ্ছে পানি। দেন হচ্ছে বিক্রিয়া যদি আমরা সমতা করি, তাহলে কি দাঁড়ায়, এখানে পটাশিয়াম যেহেতু দুইটা, তাহলে এখানে আমরা যদি দ্বারা গুণ করব, তাহলে এখানে হাইড্রোজেন দুইটা হয়, আবার এখানে হাইড্রোজেন কতগুলো, দুইটা, 2 দিয়ে 4। তাহলে সেক্ষেত্রে পানিকে আমরা গুণ করতে হবে কত দ্বারা, 2 দ্বারা। আচ্ছা, বিক্রিয়া থেকে আমরা যদি লক্ষ্য করি যে আমাদের অক্সালিক অ্যাসিড বিক্রিয়া করছে কত মোল, 1 মোল, আর পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত মোল, 2 মোল। এখন দেখো, আমি যদি ভর নিয়ে কাজ করব, তাহলে অক্সালিক অ্যাসিডের 1 মোলের পরিবর্তে তার আণবিক ভরটা লিখবো। সেম ভাবে পটাশিয়াম হাইড্রোক্সাইডেরও 1 মোলের পরিবর্তে আমরা কি লিখবো, আণবিক ভরটা লিখবো, যদি আমি ভর নিয়ে কাজ করতেছি। অক্সালিক অ্যাসিড আণবিক ভর আমরা অলমোস্ট বের করে শিখে দিয়েছিলাম তোমাদেরকে, 90 গ্রাম বের হয়েছিল। আর পটাশিয়াম হাইড্রোক্সাইডটা যদি বের করতে যাও, পটাশিয়াম হচ্ছে 39, অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1, ইন্টু কত বলতো, 2। আমরা যদি গুণ করি আমাদের আসবে 39 যোগ হচ্ছে 16 যোগ হচ্ছে 1 ইন্টু হচ্ছে 2, 112 গ্রাম। তার মানে দেখো তো আমাদের অঙ্ক কিন্তু মোটামুটি গোছা গেছে। এখান থেকে আমরা বলতে পারবো যে 90 গ্রাম অক্সালিক অ্যাসিড সাথে বিক্রিয়া করবে কত গ্রাম, 112 গ্রাম। আর অক্সালিক অ্যাসিড আমাদের ছিল কতটুকু, যে 3.6, তার জন্য আমাদের হিসাবটা বের করে দেবেন।
ঠিক আছে, তাহলে চলে এসে আমাদের লাস্ট অংশটুকু। সুতরাং 90 গ্রাম অক্সালিক অ্যাসিড বিক্রিয়া করে 112 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে আমাদের ছিল কতটুকু? 3.6 গ্রাম অক্সালিক অ্যাসিড বিক্রিয়া করে কতটুকু হবে দেখেন তো, 112 ভাগ হচ্ছে 90 ইন্টু হচ্ছে 3.6 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে দেন আমাদের রেজাল্টটা চলে আসবে 112 ইন্টু হচ্ছে 3.6 ভাগ হচ্ছে 90, 4.48 গ্রাম। তাহলে আমরা বলতে পারি কিনা যে সুতরাং দ্রবীভূত পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত আসবে? 4.48 গ্রাম। এটা হচ্ছে আমাদের মোটামুটি আমাদের ম্যাথ শেষ। তাহলে আমাদের দ্রবণের প্রকৃতি সম্পর্কিত যত ধরনের ম্যাথ আছে আমরা সবগুলো তোমাদেরকে শেষ করে দিয়েছি।